ওয়েলকাম টু লাইফ আপ চ্যানেল। আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা ডব্লিউবিসিএস প্রিলিম দিয়েছো এবং ডব্লিউবিসিএস মেন্সে যাদের ফার্স্ট পেপার বাংলা আছে, কম্পালসারি ফার্স্ট পেপারটা, তাদের জন্য আজকের ভিডিওটার টাইটেলটা দেখেই বুঝতে পারছো এটা কী হতে চলেছে। এই প্রতিবেদন আর সারমর্ম ঠিক কীভাবে লেখা উচিত, আজকের ভিডিওটা আমরা সেটা নিয়েই একটু আলোচনা করব। ভিডিওটার শুরু করার একটু আগে একটা কথা বলি, সেটা হচ্ছে দু একদিন আগেই আমি আমাদের লাইফ হাবের কমিউনিটি সেকশানে জানিয়েছিলাম যে বাংলা আর ইংরাজির 15টা করে প্র্যাকটিস সেট নিয়ে আমরা একটা পেড একটা কোর্স আনবো। তো সেখানে 15টা বাংলার 15টা ইংলিশ প্র্যাকটিস সেট থাকবে। মোটামুটি টেন্টেটিভলি আমরা আরম্ভ করব মার্চ মাসে 10 তারিখে এবং মের 10 তারিখের মধ্যে কিন্তু আমরা এটা শেষ করব। মানে এই 15 30টা সেট আমরা 2 মাসের মধ্যে দেওয়ার চেষ্টা করব এবং আমি একটু বেশিই নিয়ে রাখছি, মের 10 তারিখ নয়, আমরা চেষ্টা করব এপ্রিলে। কারণ জাস্ট 2 মাসের মধ্যে তোমাদের পুরো ব্যাপারটা দিয়ে দিলে তোমরা সেটাকে নিয়ে আরও নিজেদের মধ্যে কালচার করতে পারবে এবং আমার মনে হয় তাতে তোমাদের বেশি সুবিধা হবে। তো এটার জন্য অনেকেই জানতে চেয়েছো ব্যাপারটা কি। প্রথমেই বলে রাখি, এটা শুধুমাত্র পিডিএফ, হার্ড কপির ব্যবস্থা আমরা রাখছি না। এর জন্য যে 200 টাকা প্রাইসটা এর রাখা হয়েছে, তোমরা বুঝতেই পারছো 30টা সেটের জন্য 200 টাকা এবং একটা সেট 7 টাকা করেও পড়ছে না। কিভাবে এটা দেবো না, পার্টিকুলার একটা দিনে আমরা প্রথমে কোশ্চেনটা দেব, ঠিক তার একদিন পরে আমরা অ্যান্সারটা দিয়ে দেব। এখন দেখো কিভাবে দেব। আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ তৈরি করা হবে। যারা এই ফিজটা দিচ্ছ তারা যেটা করবে সেটা হচ্ছে ফিজটা দেওয়ার পরে সাকসেসফুল যে তোমাদের কাছে দেখাবে সেটার স্ক্রিনশট নিয়ে তোমাদের নাম, এবং যদি ওই মোবাইল থেকেই পাঠাও তো আলাদা করে মোবাইল নাম্বার দেওয়ার দরকার নেই। তোমরা নিচে ডেসক্রিপশানে টেলিগ্রাম নাম্বার দেওয়া আছে, সেখানে পাঠিয়ে দিলে ওই পার্টিকুলার মোবাইল নাম্বারটাকে আমরা টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে নেব। এখানে দুটোভাবে পেমেন্টের ব্যবস্থা থাকছে, সেটা হচ্ছে একটা হচ্ছে পেটিএম, তোমরা পেটিএম করতে পারো, সেই নাম্বারটাও নিচেই থাকছে এবং সেটাই টেলিগ্রামের নাম্বার। প্রেফারেবলি তোমরা পেটিএমটাই ট্রাই করবে। যারা পেটিএমে পারছো না তারা টেলিগ্রাম নাম্বারে যদি ইচ্ছুক হও, তারা যদি জানতে চাও যে হ্যাঁ আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবো ডাইরেক্টলি, সেক্ষেত্রে তাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলটা পাঠিয়ে দেওয়া হবে এবং সেটাও একই রকম। ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠালে তোমরা যে আইডি জেনারেট হবে সেটার একটা স্ক্রিনশট তুলে তোমাদের নামের সঙ্গে পাঠিয়ে দিলে তখন মোবাইল নাম্বারটা তোমাদের যেটা সেটাকে আমরা টেলিগ্রামে অ্যাড করে নেব। এইটা হচ্ছে মোটামুটি প্রসেসটা। আগে যেমন বললাম 10 মার্চ থেকে আরম্ভ হবে এবং আমরা উইকলি 2টো করে সেট দেওয়ার চেষ্টা করবো, নাহলে বুঝতেই পারছো 2 মাসে শেষ করা যাবে না। বাংলা ইংরাজি মানে দুটো 4টে প্র্যাকটিস সেট থাকবে। একদমই ডব্লিউবিসিএস মেন্সে যেরকম প্রশ্ন আসে সেই স্ট্যান্ডার্ডের করারই চেষ্টা করেছি। আশা করি সেই স্ট্যান্ডার্ডটা আমরা মেনটেন করতে পারবো। আর একটা কথা, বাংলা আর ইংরাজিতে যারা বই কিনে নিয়েছো, ধরো মেন্সের বাংলার জন্য ডেডিকেটেডলি তোমরা কোনো বই কিনে নিয়েছো, তাদের কিন্তু আমি বলবো অন্তত যে এই প্র্যাকটিস সেটগুলো তাদের না নিলেও চলবে। যারা সেটা করনি তাদের জন্য এটা একটা খুব ভালো কোর্স হতে চলেছে। আমরা এটা কিভাবে সেট করেছি সেটা তোমাদের একটু জেনে নেওয়া দরকার। সেটা কিভাবে না, বাজারে যে সমস্ত বইগুলো স্ট্যান্ডার্ড বই যেগুলো আছে সেগুলো এবং বিভিন্ন যে ডব্লিউবিসিএস এর জন্য বেশ স্ট্যান্ডার্ড যে সমস্ত জায়গা থেকে নোটস দেওয়া হয়, সেই সমস্ত নোটসগুলোকে কম্পাইল করে যেগুলো আমাদের মনে হয়েছে হ্যাঁ সত্যি ডব্লিউবিসিএস স্ট্যান্ডার্ডের। কারণ তোমরা হয়তো যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে বইগুলো বেরিয়েছে সেখানে অনেক জিনিসই কিন্তু ডব্লিউবিসিএস স্ট্যান্ডার্ডের নেই। তো তার মধ্যে থেকে বেছে কম্পাইল করে অনেকগুলো বই থেকে আরও কিছু বিভিন্ন নোটস থেকে এই পুরো 15টা 30টা সেট আমরা বানিয়েছি। তো যারা এই কোর্সটা নিতে ইচ্ছুক তারা তোমাদের প্রসেসটা বলেই দিলাম এবং নিচের ডেসক্রিপশানে তোমরা পেটিএম অ্যাকাউন্টটা তোমরা দেখতে পাবে এবং তার সঙ্গে টেলিগ্রামের মোবাইল নাম্বারটাও তোমরা পাবে। তো সেখানে তোমরা ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো। এবং আর একটা কথা বলে দিই, 7/3/2019 পর্যন্ত যারা এখানে কোর্সটা জয়েন করলে তাদেরকে নিয়েই আমরা মার্চের 10 তারিখ থেকে শুরু করব। তাহলে চলো, এটা জাস্ট তোমাদের এক ইনফরমেশানটা দেওয়া হলো। আজকের ভিডিওটা আমরা শুরু করি। প্রথমে আমরা কি দেখব না, সম্পাদকীয় প্রতিবেদনের রচনার
কি নির্দিষ্ট নিয়ম আছে দেখো। প্রথমেই বলে দিই, আগে একটা ধারণা ছিল বাংলা বা ইংরাজিতে, মানে যেগুলো কম্পালসারি ল্যাঙ্গুয়েজ পেপার, সেখানে নাম্বার খুব একটা ওঠে না, কিন্তু এখন সেই ব্যাপারটা নেই। একটু ঠিকঠাক করে লিখতে পারলে কিন্তু ওই দুটো পেপারেও নাম্বার ওঠে। তার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম ফলো করা একান্ত বাঞ্ছনীয়। প্রথমটা কি আমরা দেখে নেব, যে প্রতিবেদন, যে সম্পাদকীয় প্রতিবেদন, তার নিয়মগুলো কি। সম্পাদকীয় প্রতিবেদনের প্রথমেই যেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা আকর্ষণীয় এবং বুদ্ধিদীপ্ত শিরোনাম। কেন কেন সেটা তোমরা নিজেরা নিজেদের প্রশ্ন করলেই বুঝতে পারবে। ধরো সকালে যখন আমরা আনন্দবাজারটা বা অন্য যে কোনো পত্রিকা চোখ বলে বেশি করে কোন খবরটা পড়ি না, যেটা টাইটেলটা বা শিরোনামটা আমাদের অ্যাট্রাক্ট করে। তো সেখানে তোমাদের আকর্ষণীয় বা বুদ্ধিদীপ্ত শিরোনাম দেওয়া মানেই সেটা কিন্তু আলাদা করে তোমাকে নাম্বার ক্যারি করবে তোমার ক্ষেত্রে। তো এটা একটা অবশ্যই বলতে পারো এটা মাস্ট। কারণ যদি তুমি ভালো না একটা শিরোনাম দিতে পারো বা টাইটেল না দিতে পারো, তাহলে সেটা ঠিক প্রথমেই ইমপ্রেস করাটার সুযোগটা তুমি হারাচ্ছ। পরেরটা দেখো, বিশেষ সংবাদদাতার স্থান, তারিখ, এইগুলো যেমন কোনো একটা প্রতিবেদনে লেখা থাকে, যে কোনো খবরের কাগজে দেখবে, ঠিক সেইভাবেই লিখতে হবে। এটা কিন্তু লিখতে হবে। পরেরটা দেখো, 2 বা 3টে অনুচ্ছেদে তোমরা এই পুরো জিনিসটাকে লিখবে। 2 বা 3টে অনুচ্ছেদে, একটা প্যারাগ্রাফেই লিখে গেলে সেটা না করাই ভালো। এবং পরের পয়েন্টটা দেখো, ভীষণ ইম্পর্টেন্ট। প্রথম বাক্যেই সরাসরি যে বিষয়বস্তুর ওপরে লিখতে দেওয়া হয়েছে, প্রথম বাক্যতেই সেই বিষয়বস্তুটা যেন উত্থাপন করা হয়, মানে তোমাকে ওইটাকে ফার্স্ট বাক্যতেই উপস্থাপনটা করে দিতে হবে। আর একটা কথা, এটা ভীষণ ইম্পর্টেন্ট, ইংরাজি শব্দ ব্যবহার করতে পারো, না করাটাই ভালো। যদি একান্ত করতে হয় সেক্ষেত্রে বাংলা হরফে লেখাই বাঞ্ছনীয়। ইভেন যদি কোনো সংখ্যা লেখো, সেই সংখ্যাটাও কিন্তু বাংলায় সংখ্যা লিখতে হবে। মানে তুমি 74কে এইভাবে না লিখে 74কে এইভাবে লিখতে হবে, মাথায় যেন এটা থাকে। কবি লেখকদের বিখ্যাত উক্তি, শ্লোক, প্রবাদ প্রবচন এগুলো ব্যবহার করা যাবে, কিন্তু ঠিকঠাকভাবে লিখতে হবে। এখানে ভুল করলে কিন্তু নাম্বার কাটার চান্স খুব বেশি। আর একটা জিনিস, অনেক সময় দেখবে আমরা এমন একটা হয়তো টপিক পড়লো যেখানে সপক্ষে বা বিপক্ষে যুক্তি দেওয়া হচ্ছে। যে যুক্তিগুলো তোমরা দেখাও না কেন, সেই যুক্তিগুলো অ্যাটলিস্ট বুদ্ধিদীপ্ত যুক্তি হতে হবে। মানে সেই যুক্তিগুলো এরকম যেন না হয় যে পাতে দেওয়ার মতোই নয়। তো সেটা যেন রাখবে আর কি। শব্দ সংখ্যার ক্ষেত্রে দেখো, সাধারণত ডব্লিউবিসিএসে 200 শব্দ লিখতে দেওয়া থাকে, বলা থাকে। তো 200টা মানে একদম এরকম মাথায় রেখো না যে 200টাতেই লিখতে হবে। তোমার মোটামুটি 220টা বা 200-র নিচে 180, 10%-এর মতো কিন্তু এদিক ওদিক হতেই পারে। লেখা ভালো হলে ওই ব্যাপারটা কোনো ম্যাটার করে না। আর একটা কথা, শেষটা, যেটা কি না, ভাষাটা অতিরিক্ত জটিল হবে না, সহজ সরল হবে, সেখানে যুক্তিশীলতা থাকবে এবং চিন্তাটার একটা যেন গভীরতা থাকে। মানে এটা কি না, চিন্তাটা যেন ওপর ওপর বা খুব হালকা ছলে লেখাটা যেন না হয়, একটা সুচিন্তিত মতামত যেন লেখার মধ্যে আসে, সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং এটা নাম্বার ক্যারি করার জন্য কিন্তু খুব দরকারি। এরপরে আমরা আসবো দেখো সারমর্ম। এটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, সারমর্মটা। এবং সারমর্ম লেখাটা কিন্তু প্র্যাকটিস না করলে বা একটু ভেবেচিন্তে না লিখলে সারমর্ম কিন্তু নাম্বার যেমন পাওয়া যায়, আবার সারমর্মে কিন্তু নাম্বার একদম পাওয়া যায় না, সেরকমও হয়। সুতরাং তোমাদের একটু বুদ্ধি খাটিয়ে পুরোটাকে ভালো করে পড়ে যে প্যাসেজটা দিয়েছে, আর কতগুলো জিনিস একটু মাথায় রাখতে হবে লেখার সময়। সেগুলো কি না, ধরো একটা অনুচ্ছেদ দিয়েছে, তার মূল বক্তব্যটা তোমাদের আগে বার করতে হবে এবং সেটা খুব সরল ভাষায় লিখতে হবে। এবার ধরো যে প্যাসেজটা দিয়েছে তাতে যে ওয়ার্ডটা থাকবে তার 1/3-এর মধ্যে, 1/3 মধ্যে লিখতে হবে। যদি সেখানে 90টা থাকে তোমরা 30টা ওয়ার্ডে লিখবে। এবার দেখো, একটা দুটো কম বেশি হতেই পারে, মোটামুটি 1/3। এখানেও কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে তোমাকে 30টা ওয়ার্ডেই লিখতে হবে। চেষ্টা করবে যাতে 30টার প্লাস মাইনাস অল্প কিছুর মধ্যেই থাকে। এবার পরেরটা কি না, অনেক সময় দেখবে তোমরা সাধু ভাষায় অনুচ্ছেদটা দেওয়া থাকে। সাধু ভাষায় থাকুক, চলিত ভাষায় থাকুক, এটা সবসময় মাথায় রাখবে যে যখন তোমরা লিখবে সেটা যেন চলিত ভাষায় হয়।
আর সাধু চলিতের একসঙ্গে মিলিয়ে তো লেখা কখনোই যাবে না। পরের ইম্পর্টেন্ট পয়েন্টটা কি না, অনুচ্ছেদে যে লাইন ধরো একটা আছে, সেখান থেকে কোনো একটা বাক্য তুমি সরাসরি নিয়ে ওখানে দিতে পারো না, এটাই কিন্তু নাম্বার কাটা যায়। অনেক ক্ষেত্রে আর একটা জিনিস আসে, দেখবে আমরা ভুল করে অনেক সময় আরম্ভ করি, আলোচ্য অংশে লেখক বলেছেন এইভাবে আরম্ভ করে দেয় সারমর্ম লিখতে গিয়ে। এটা কিন্তু কখনোই নয়। আলোচ্য অংশে লেখক বলেছেন এইভাবে, এরকম কোনো মন্তব্য দিয়ে সারমর্মের উত্তর লেখা শুরু করা যায় না, এবং কখনো সেটা করবেও না। অনেক সময় কি হয়, অনুচ্ছেদে দেখবে অলংকার থাকে, দৃষ্টান্ত থাকে, কোনো উদাহরণ থাকে, উদ্ধৃতি তো থাকেই অনেক ক্ষেত্রেই। এই উদ্ধৃতি হোক, অলংকার হোক, দৃষ্টান্ত হোক বা উদাহরণ যাই বলো না কেন, সেইগুলো একেবারে বর্জনীয়। সেগুলো কিন্তু তুমি কখনোই সারমর্মের মধ্যে উত্তরে এই ধরনের জিনিসগুলো থাকবেই না। উত্তম পুরুষ এবং মধ্যম পুরুষের ব্যবহার অনুচ্ছেদে পেতেই পারো। তোমাকে কিন্তু লিখতে হবে প্রথম পুরুষে। উত্তম পুরুষ বা মধ্যম পুরুষে কখনোই উত্তরটা, সারমর্মে যে উত্তরটা, সেটা লেখা যাবে না। আর একটা কথা বলে দিই, সারমর্ম যেটা লিখতে হয়, একটা ছক্কাটা ঘর মানে আলাদা পেপার থাকে, তো সেখানে ছক্কাটা থাকে, এবং ঘরে এক একটা ঘরে এক একটা ওয়ার্ড লিখতে হয়। এইভাবেই কিন্তু লিখতে হবে, তোমার ইচ্ছা মতো লিখতে পারবে না, প্রত্যেকটা ঘরে একটা একটা শব্দ করে লিখতে হবে। এবং সব থেকে শেষে বলি একটা কথা, সেটা হচ্ছে সারমর্ম যদি সেখানে শিরোনাম বা টাইটেল না থাকে, তাহলে কিন্তু সেটা কখনোই সম্পূর্ণ হলো না। টাইটেল মাস্ট, মাথায় ঢুকিয়ে নাও, সারমর্ম লিখতে যাওয়ার সময় টাইটেল বা শিরোনাম মাস্ট, ওটা না হলে হবে না। এছাড়াও দেখো, আর এই দুটো তো গেল মেন ইম্পর্টেন্ট যে দুটো, সেটা আরও কিছু জিনিস আসে, সেটা কি না, বঙ্গানুবাদ আসে। এবং বঙ্গানুবাদ তোমাদের যে প্যাসেজগুলো দেয়, সেগুলো খুব সহজ থাকে সেরকম নয়। বঙ্গানুবাদ যে যেরকম পারবে সেটা তো করবেই। বঙ্গানুবাদের ক্ষেত্রে কয়েকটা জিনিস একটু মাথায় রাখবে। সেটা কি না, দুটো জিনিস একটুখানি খেয়াল রেখো, সেটা হচ্ছে আক্ষরিক অনুবাদ বঙ্গানুবাদের ক্ষেত্রে না করে সরল ভাবানুবাদ করাটা বেশি দরকারি। একদম যা আছে সেটাকেই তুমি আক্ষরিক অনুবাদ করলে সেটার দরকার নেই, ভাবটা কিন্তু বজায় রাখতে হবে, এটা হচ্ছে মাস্ট। আর একটা জিনিস, অনেক সময় দেখবে ইংরাজি বাক্য যেটা দেওয়া থাকে অনেকটা বড় হয়, তো সেইগুলোকে তোমরা কিন্তু কেটে ছোট ছোট বাক্যে করে নিতে পারো, তাতে দেখবে তোমাদের লিখতে সুবিধা হবে। একটা অতখানি বড় ইংরাজি বাক্যকে তুমি বাংলাতেও পুরোটাই একবারে লিখতে হবে এরকম কিন্তু কোথাও রুল নেই। এবং সহজ সরল প্রাঞ্জল ভাষায় সেটা লেখার চেষ্টা করবে, সেখানে আক্ষরিক অর্থে লেখার কোনো দরকার নেই। এবং দেখবে আক্ষরিক অর্থে লিখতে গেলে ব্যাপারটা ভালো হয় না, ভাবটাকে সবসময় যেন থাকে সেটা মাথায় রাখবে। আর যে পয়েন্টগুলো এখানে লেখা আছে, তোমরা ভিডিও পজ করে একটু দেখে নিও, এই দুটো পয়েন্ট কিন্তু বঙ্গানুবাদের সময় মাথায় তোমরা রাখবেই। নেক্সট আর একটা যেটা আসে, যেটা হচ্ছে সম্পাদকীয় পত্র রচনার নিয়মাবলী। নিয়মাবলীগুলো দেখো এখানে দেওয়া আছে, খুব ডিটেলেই দেওয়া আছে, এইগুলো একটুখানি তোমাদের মাথায় রাখতে হবে। যেমন দেখো, সাধু চলিত ভাষার মিশ্রণ কখনোই হবে না, আমি বলবো চলিত ভাষাতেই পুরোটা লিখবে। এটা আগেও বলেছি, ইংরাজি শব্দ ব্যবহার করলে অবশ্যই বাংলা হরফে লিখতে হবে, এবং যতটা সম্ভব ইংরাজি শব্দ ব্যবহার যাতে না করতে হয় সেটা চেষ্টা করবে। এবং এইখানে আর একটা জিনিস থাকে, যেটা হচ্ছে বানান ভুল তো করা উচিতই নয়, বিশেষ করে সম্পাদকীয় পত্র রচনায় বানান ভুলটা কিন্তু নেগেটিভ মার্কিংয়ের একটা কারণ হয়। আর বাদবাকিগুলো তোমরা প্রত্যেকটা একটুখানি দেখে নিও। এরপরে আসছি, আর একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে বোধ পরীক্ষার রচনা নিয়মাবলী। এখানে কি হয়, এখানে একটা প্যাসেজ থাকে, সেখান থেকে প্রশ্ন থাকে। তো প্যাসেজটা বেশ জটিলই থাকে, বুঝতেই পারছো ডব্লিউবিসিএস মেন্সে যখন আসছে, এখান থেকে যে উত্তরগুলো লিখবে তখন কয়েকটা কথা একটু মাথায় রাখতে হবে। সেটা কি না, সরাসরি বাক্য নেওয়া যাবে না, সরাসরি বাক্য তুমি ওই প্যাসেজ থেকে নিয়ে উত্তর করতে পারবে না, তোমার নিজের ভাষায় সহজ সরল স্পষ্টভাবে নিজের ভাষায় লিখতে হবে। সরাসরি বাক্য ওখান থেকে নিলে কিন্তু নাম্বার ক্যারি করবে না। এবং উত্তরটা যতখানি পারো পরোক্ষ উক্তিতে লিখতে চেষ্টা করবে, উত্তরটাকে প্রত্যক্ষ উক্তি না করে পরোক্ষ উক্তিতে লেখার চেষ্টা করবে। আর একটা কথা, খুব বেশি কিছু লেখার দরকার নেই, মানে উত্তরগুলো বিশাল বড় করে লেখার দরকার নেই, খুব কনসাইজ ফর্মে ছোট করে স্পষ্ট ভাষায় একদমই সরল ভাষায় ছোট করে লিখবে।
এই গেল বাংলার যে 5 ধরনের প্রশ্ন আসে, এইগুলো একটু মাথায় রেখে এবং একটু প্র্যাকটিস করলে তোমরা কিন্তু বাংলাতে ভালো নাম্বার আশা করতেই পারো। আর যারা এই ভিডিওর প্রথমে যেটা বললাম, যারা এই লাইফ হাবের আমাদের যে 15-15-30টা সেটের এই কোর্সটা নিতে চাও, ডিসক্রিপশন বক্সে তোমরা টেলিগ্রাম নাম্বারটা পেয়ে যাবে। তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে টেলিগ্রাম যে নাম্বারটা দেওয়া আছে সেখানে তোমরা সরাসরি মেসেজ করতে পারো। যতখানি পারবো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। লাইফ হাব চ্যানেল এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের বলবো লাইফ হাব চ্যানেলকে সাবস্ক্রাইব করে